আমরা অলরেডি আমাদের ফার্স্ট লেকচার কমপ্লিট করে ফেলেছি, যেখানে আমরা বুদ্ধির সংজ্ঞা আর ধারণা সম্পর্কে জেনেছিলাম। আজকে এটার সেকেন্ড লেকচার, যেখানে আমরা পড়ব বুদ্ধির প্রকৃতি সম্পর্কে। ওকে, বুদ্ধির প্রকৃতি, স্বরূপ বা নেচার সম্পর্কে। তাহলে ফার্স্ট যেটা আছে, কি বলছে? বুদ্ধি স্নায়ু নির্ভর প্রক্রিয়া, কিন্তু কোনো দৈহিক প্রক্রিয়া নয়, এটি একটি মানসিক প্রক্রিয়া। এর প্রত্যেকটা জিনিসকে আমরা ডিটেলসে বুঝবো। প্রথম হলো স্নায়ু নির্ভর প্রক্রিয়া। স্নায়ু নির্ভর প্রক্রিয়া বলতে কী বোঝাচ্ছে? দেখো, একটা বেসিক কম্প্যারিজন আমরা খুব সহজেই করতে পারি। যেসব জীবের মধ্যে স্নায়ুতন্ত্র থাকে আর যেসব জীবের মধ্যে স্নায়ুতন্ত্র থাকে না, যেসব জীবের মধ্যে স্নায়ুতন্ত্র থাকে না, যেমন কি গাছপালা। ওকে, তো এদের মধ্যে, যাদের মধ্যে স্নায়ুতন্ত্র থাকে না, তাদের মধ্যে বুদ্ধি থাকে না। গাছ বুদ্ধি দিয়ে কাজবাজ করে না, বা কোনো একটা জীবাণু, সে বুদ্ধি দিয়ে কাজবাজ করে না। ওকে, কিন্তু একটা মানুষ যার মধ্যে স্নায়ুতন্ত্র উপস্থিত আছে, সে কি করে? সে বুদ্ধিতে কাজবাজ করতে পারে। বা যে কোনো প্রাণী যার মধ্যে স্নায়ুতন্ত্রের এক্সিস্টেন্স আছে, সেই প্রাণী বুদ্ধি দিয়ে কাজবাজ করতে পারে। তাহলে আমরা একটা দিক থেকে তো বলতেই পারি যে স্নায়ু আর বুদ্ধির মধ্যে একটা সম্পর্ক আছে। এবার জিনিসটাকে যদি আরও ভালো করে বুঝতে হয়, তাহলে ধরো যে বুদ্ধি অ্যাকচুয়ালি কোন জিনিসটার উপর নির্ভরশীল? বুদ্ধি নির্ভরশীল ইনফরমেশনের উপরে। আর সেই ইনফরমেশন আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের উপর নির্ভরশীল। পাঁচটা সেন্স অর্গান, তার উপরে আমাদের যত ইনফরমেশন সেগুলো নির্ভরশীল। আর এই পাঁচটা সেন্স অর্গান মানে চোখ, কান, নাক, ত্বক, এই সমস্ত কিছু। চোখ, কান, নাক, ত্বক, আর এটা কি, জিহ্বা। এই সব কটা আবার যে তথ্যকে ব্রেনের কাছে পাঠাচ্ছে কিসের মাধ্যমে? স্নায়ুর মাধ্যমে, তাই তো? তো স্নায়ুর মাধ্যমে এই তথ্যগুলো ব্রেনের কাছে যাচ্ছে। আবার ব্রেন যেখানে মেনলি সমস্ত কাজবাজ হচ্ছে, সেটা পুরোটাই স্নায়ুর উপর দিয়ে তৈরি। তাহলে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি এই জিনিসটাকে আমরা বলতে পারি যে বুদ্ধি স্নায়ু নির্ভর প্রক্রিয়া। ক্লিয়ার? ওকে, তারপরে এবার কোনো দৈহিক প্রক্রিয়া নয়। দৈহিক প্রক্রিয়া বলতে কি বোঝায়? দৈহিক প্রক্রিয়া বলতে বোঝায় সেই সমস্ত প্রক্রিয়া যেখানে দেহ দেহ ইনভলভ থাকে, দেহর একটা ভূমিকা থাকে, কোনো মনের ভূমিকা থাকে না। একটা দৈহিক প্রক্রিয়া কি হয়? যেমন শ্বাসকার্য। শ্বাসকার্য একটা দৈহিক প্রক্রিয়া। এখানটায় কি আমাদের মনের ইনভলভমেন্ট থাকে? আমরা মন থেকে জিনিসটাকে কন্ট্রোল করি। আমরা মন থেকে জিনিসটাকে কন্ট্রোল করতে পারি, কিন্তু আমরা মন থেকে জিনিসটা যদি কন্ট্রোল নাও করি, তাও দেহ জিনিসটাকে নিজের মতো অটোমেটিকভাবে চালাতে থাকবে। তো এই জিনিসগুলোকে আমরা দৈহিক প্রক্রিয়া বলি। আর একটা কি, হজম ক্ষমতা। আমাদের হজম ক্ষমতা, আমরা কিছু খাই, হজম হয়ে যায়, আমরা নিজে থেকে জিনিসটাকে করি না। তো যেখানটা মনের ইনভলভমেন্ট নেই, সচেতনভাবে আমরা কাজবাজ করি না, সেই জিনিসটাকে আমরা দৈহিক প্রক্রিয়া বলি। তো বুদ্ধির ক্ষেত্রে এটা একটা মানসিক প্রক্রিয়া, কারণ এখানটা মনের ইনভলভমেন্ট আছে। আমরা সমস্ত কিছু মন থেকে কন্ট্রোল করছি বুদ্ধিকে। আমরা যদি ঘুমাই, তাহলে বুদ্ধি কাজ করতে পারে না। বুদ্ধিকে কাজ করার জন্য আমাদের সচেতন থাকা প্রয়োজন হয়। তাই জন্য এটা একটা মানসিক প্রক্রিয়া। ওকে, এবার 2 নম্বর, বুদ্ধি আমাদের সাহায্য করে নতুন পরিস্থিতির সাথে অভিযোজন করতে। বুদ্ধি আমাদের সাহায্য করে নতুন পরিস্থিতির সাথে অভিযোজন করতে। এইটুকু বুঝতে আমাদের কোনো প্রবলেম নেই। নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে বুদ্ধি আমাদের হেল্প করে। যখন আমরা আমাদের সামনে নতুন কোনো একটা পরিস্থিতি আসে, সেই পরিস্থিতির কী কী প্রয়োজনীয়তা সেইগুলোকে বুঝতে, সেই জায়গায় কী কী শিখতে হবে সেইগুলোকে বুঝতে, আর সেই মতো আচরণ করতে বুদ্ধি আমাদেরকে হেল্প করে। ঠিক আছে? আবার কি বলছে? যে পুরনো অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে। কি করে? একটা উদাহরণ দিয়ে বোঝো। যেমন ছোটোবেলায় আমরা কী শিখেছিলাম? ক, খ, গ, ঘ, বিভিন্ন বর্ণ শিখেছিলাম ছোটোবেলায়, তাই তো? এবারে এগুলো হলো পুরনো অভিজ্ঞতা। এই পুরনো অভিজ্ঞতা দিয়ে আমরা আজকে কী করছি?
নতুন একটা অভিজ্ঞতা বা নতুন যে পরিস্থিতি তাকে ট্যাকেল করছি কিভাবে। এই যে পুরো প্যারাগ্রাফটা বা আমরা যাবতীয় জিনিসপত্র পড়ছি এগুলো নতুন পরিস্থিতি। এই নতুন পরিস্থিতিকে আমরা কিভাবে শিখছি, কিভাবে এর সাথে অভিযোজন করছি আমাদের পুরনো অভিজ্ঞতা যেগুলো আমি ছোটোবেলায় শিখেছিলাম তা দিয়ে। ওকে, ওকে ক্লিয়ার। তারপরে 3 নম্বর, বিভিন্ন মানসিক কাজ যেমন গণনা, চিন্তা, তথ্য প্রক্রিয়াকরণ, শিক্ষা ইত্যাদি বুদ্ধির জন্যই সম্ভব। ওকে, বিভিন্ন মানসিক প্রক্রিয়া আমরা একটু আগে জানলাম কী জিনিস হয়, যেগুলোর মধ্যে মন ইনভলভড থাকে সেই সমস্ত কাজবাজকে মানসিক কাজ বলা হয়। তো যেমন গণনা একটা মানসিক কাজ, চিন্তন একটা মানসিক কাজ, তথ্য প্রক্রিয়াকরণ একটা মানসিক কাজ, শিক্ষা একটা মানসিক কাজ। তো এই সমস্ত কাজের ক্ষেত্রে আমাদের বুদ্ধি সাহায্য করে, বুদ্ধির জন্যই সম্ভব। আবার কি বলছে যে মানসিক কাজগুলোর মধ্যে সমন্বয় সাধন করা মানে কি, মানে হলো ধরো শিক্ষা, এই শিক্ষার যদি হতে হয় তো কখনো গণনার প্রয়োজন পড়ে, আবার কখনো চিন্তনের প্রয়োজন পড়ে, তো আবার কখনো তথ্য প্রক্রিয়াকরণের প্রয়োজন পড়ে। তো বিভিন্ন মানসিক কাজ এই সবকটার যে সমন্বয় সাধন হচ্ছে শিক্ষার জন্য, এই সবকটার প্রয়োজন পড়ছে, যখন যেটা প্রয়োজন পড়ছে তার সমন্বয় হয়ে যাচ্ছে, মানে একসাথে ব্যবহার হচ্ছে। তো বুদ্ধি আছে বলেই জিনিসটা সম্ভব হচ্ছে। ওকে, তারপরে তারপরে বলছে মানসিক কাজগুলো দ্রুত সম্পাদন করার ক্ষেত্রেও বুদ্ধি কাজ করে। শুধুমাত্র মানসিক কাজগুলোকে করার ক্ষেত্রেই নয়, বরং বুদ্ধি সেই মানসিক কাজগুলোকে আরও দ্রুত করার ক্ষেত্রে সাহায্য করে। আমরা নর্মালি দেখতে পাই যে কিছু বাচ্চা হয় যারা খুব সহজে পড়ে ফেলতে পারে, যেটা পরে বুঝতে পারে, খুব কম পড়ে ভালো নাম্বার পায়, আর কিছু বাচ্চা হয় যারা প্রচুর পড়াশুনো করে কিন্তু সেই অনুযায়ী নাম্বার পায় না। তো বুদ্ধি যার বেশি আছে আমরা কি বলি যে ওর বুদ্ধি বেশি, ওই জন্য ও কম পড়ে বেশি নাম্বার পাচ্ছে, তাই তো? তাহলে যার বুদ্ধি বেশি হবে তার মানসিক কাজগুলো করতে খুব দ্রুত করতে সুবিধা হবে। ঠিক আছে, বোঝা গেল? তারপর বুদ্ধি হলো সার্বজনীন ক্ষমতা যা অন্যান্য গৌণ ক্ষমতা যেমন শিক্ষা, তথ্য বিশ্লেষণ ক্ষমতা, সামাজিক ক্ষমতা ইত্যাদি অর্জনে সহায়তা করে। বুদ্ধিকে কী বলা হচ্ছে? সার্বজনীন ক্ষমতা। সার্বজনীন ক্ষমতা কেন বলা হচ্ছে? কারণ বুদ্ধি প্রত্যেকের মধ্যেই অবস্থিত, প্রত্যেকের বুদ্ধি আছে, হয়তো কম আছে, হয়তো কারোর বেশি আছে, হয়তো কারোর মিডিয়াম লেভেলে আছে, কিন্তু আছে প্রত্যেকের মধ্যে, তাই তো? তাই জন্য এটা একটা সার্বজনীন ক্ষমতা যা অন্যান্য গৌণ ক্ষমতা অর্জনে সহায়তা করে। গৌণ ক্ষমতা বলতে যে ক্ষমতাগুলো অন্য ক্ষমতার উপর নির্ভরশীল। ঠিক আছে, যেমন শিক্ষা, এই শিক্ষার জন্য বুদ্ধির দরকার। তথ্য বিশ্লেষণ ক্ষমতা, এর জন্য বুদ্ধির দরকার। সামাজিক ক্ষমতা, এর জন্য বুদ্ধির দরকার। তো যেহেতু এগুলো বুদ্ধির উপর নির্ভরশীল, অন্য একটা ক্ষমতার উপর নির্ভরশীল, তাই জন্য এটা গৌণ ক্ষমতা, এগুলোকে অর্জনে সহায়তা করে। সামাজিক ক্ষমতা বলতে কি? সামাজিক ক্ষমতা বলতে হলো অন্য একটা মানুষের সাথে কমিউনিকেশন, অন্য একটা মানুষের সাথে যোগাযোগ, অন্য একটা মানুষের সাথে সম্পর্ক তৈরি করা, তার সাথে কথাবার্তা বলার যে ক্ষমতা, এটা হলো সামাজিক ক্ষমতা। বোঝা গেল? ওকে, চলো তারপরে এবার আমরা আরও কিছু প্রকৃতি সম্পর্কে পড়ব। যেগুলো পড়লাম সেগুলো হলো মেন, তাছাড়াও আরও কিছু প্রকৃতি আছে যেগুলোকে আমরা এবার পড়ব। সেগুলো হলো 1 নম্বর, বুদ্ধি বহুমাত্রিক হয়। বহুমাত্রিক বলতে কি? বুদ্ধি শুধুমাত্র গণনা করার ক্ষেত্রে কাজে লাগে এরকম নয়, বা বুদ্ধি শুধুমাত্র ভাবনা চিন্তা করার ক্ষেত্রে কাজে লাগে এরকম নয়, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে বুদ্ধি কাজে লাগে। মনোবিদরা কি দেখেছিল যে প্রত্যেকটা কাজ, সেটা ছোটোর থেকে ছোট কাজ হোক আর বড়োর থেকে বড় কাজ হোক, তার মধ্যে বুদ্ধি ইনভলভমেন্ট থাকে। তাহলে বুদ্ধি বহু ডাইমেনশনে কাজ করছে, মানে বুদ্ধির বহু ডাইমেনশন আছে, বহু দিকে বুদ্ধির বিস্তার আছে। এই জিনিসটাকেই বলা হচ্ছে বহুমাত্রিক। ঠিক আছে, তো যখন আমরা প্রকারভেদ পড়ব তখন আমরা জিনিসটাকে আরও ভালো করে দেখব যে মনোবিদরা কিভাবে আর কটা ভাগে ভাগ করেছিল বুদ্ধিকে।
থর্নডাইক বুদ্ধিকে 3 ভাগে ভাগ করেছিল। তারপরে গার্ডনার বুদ্ধিকে প্রথমে 7 ভাগে ভাগ করেছিল, তারপর 9 ভাগে ভাগ করেছিল। ঠিক আছে, এই সমস্ত কিছু আমরা পড়বো যখন আমরা প্রকারভেদ পড়বো। এখন অতটা ডিটেলসে আমরা পড়বো না, কারণ একই জিনিস বারবার পড়তে হবে তাহলে। ওকে, 2 নম্বর হলো বুদ্ধি ইন্টারপার্সোনাল বা আন্তর্ব্যক্তিক। আন্তর্ব্যক্তিক এটার মানে কি? বুদ্ধি হলো, আচ্ছা লেখাই আছে, অর্থাৎ নিজের ক্ষমতা ও দুর্বলতা সম্পর্কে মানুষ অভিহিত হতে পারে বুদ্ধির মাধ্যমে। মানে বুদ্ধির সাহায্যে কি হচ্ছে, আমি নিজের সম্পর্কে জানতে পারছি, নিজের ক্ষমতা, নিজের দুর্বলতা, আমার সীমাবদ্ধতা সম্পর্কে আমি জানতে পারছি বুদ্ধির মাধ্যমে। বুদ্ধি না থাকলে জিনিসটা হতো না। একজন নির্বোধ, যার মাথায় বুদ্ধি নেই, সে এমন এমন কাজ করে ফেলে যেগুলো তার নিজের ক্ষতি করে, কারণ সে তার লিমিটেশন জানে না। সে জানে না তার দুর্বলতা কোথায়, তার সীমাবদ্ধতা কোথায়। তাই তো, আমি যদি দেওয়ালে ঘুষি মারি তাহলে আমার হাতটা ভেঙে যাবে, দেওয়াল ভাঙবে না। এই যে বুদ্ধিটা, এই যে আইডিয়াটা আমার কি করে হলো? আমার বুদ্ধি আছে তাই হলো। তাই তো। 3 নম্বর বলছে বুদ্ধি ইন্টারপার্সোনাল বা আন্তঃব্যক্তিক। ওকে, আগেরটা মনে হয় একটু ভুল বলেছি। বুদ্ধি ইন্টারপার্সোনাল, বুদ্ধি ইন্ট্রাপার্সোনাল বা আন্তর্ব্যক্তিক, ঠিক আছে। আর এটা হলো বুদ্ধি ইন্টারপার্সোনাল বা আন্তঃব্যক্তিক, অর্থাৎ অন্যের ক্ষমতা ও অন্যের দুর্বলতা সম্পর্কে ধারণা গঠনে সহায়তা করে। বুদ্ধি শুধুমাত্র নিজের ক্ষমতা, নিজের দুর্বলতা সম্পর্কে আইডিয়া দেয় না, বুদ্ধি অন্যের ক্ষমতা, অন্যের দুর্বলতা সম্পর্কেও আইডিয়া দেয়। যেমন অন্য বলতে এখানে সবাই, শুধু একটা ব্যক্তি নয়, গাছপালা, একটা পশু, বাঘ, সিংহ, গন্ডার, সমস্ত কিছু। একটা বাঘ আমার জন্য বিপজ্জনক আর একটা ছাগল আমার জন্য বিপজ্জনক নয়, এই আইডিয়াটা আমি কি করে পেলাম? আমার মাথায় বুদ্ধি আছে বলে। যার মাথায় বুদ্ধি নেই সেই জিনিসটাকে বুঝতে পারবে না, ঠিক আছে। তার সামনে বাঘ আসুক আর গন্ডার আসুক, সে হেঁ হেঁ করতে থাকবে। তো বুদ্ধি ইন্টারপার্সোনাল আর ইন্ট্রাপার্সোনাল দুটোই, অর্থাৎ নিজের সম্পর্কে জানতে আর অন্যের সম্পর্কে জানতে বুদ্ধি সাহায্য করে। 4 নম্বর, লিঙ্গভেদে বুদ্ধির কোনো পার্থক্য নেই, অর্থাৎ পুরুষ হোক বা মহিলা, সেক্ষেত্রে বুদ্ধির কোনো পার্থক্য থাকবে না। অর্থাৎ ছেলে বা মেয়ে যেই হোক না কেন, তার ভিত্তিতে বুদ্ধির কোনো ফারাক হবে না। দুটো মানুষের মধ্যে বুদ্ধির পার্থক্য থাকতে পারে, কিন্তু এরকম হবে না যে সে পুরুষ বলে তার বুদ্ধি বেশি বা সে মহিলা বলে তার বুদ্ধি কম, বা উল্টোটা। কিছু পুরুষ হয় খুব বুদ্ধিমান, কিছু মহিলা হয় খুব বুদ্ধিমান, আবার তাদের কিছু পুরুষ হয় খুব বোকা, কিছু মহিলা হয় খুব বোকা, ঠিক আছে। ওকে, তারপরে জাতি, ধর্ম, বর্ণ, সংস্কৃতি ভেদে বুদ্ধির কোনো পার্থক্য নেই। মানে এরকম নয় যে কোনো জাতি বা কোনো ধর্মের লোকেদের মধ্যেই বুদ্ধি সব থেকে বেশি আর অন্য জাতি বা ধর্মের লোকেদের মধ্যে বুদ্ধি কম, বা সেই ধর্মে যারা জন্মেছে তাদের মধ্যেই বুদ্ধি অনেক বেশি থাকতে পারে বা অন্যদের মধ্যে কম থাকতে পারে, এরকম না। বুদ্ধি প্রত্যেকের মধ্যে, বুদ্ধি মানুষে মানুষে পার্থক্য আছে, কিন্তু এই সমস্ত ফ্যাক্টরের উপর ভিত্তি করে পার্থক্য দেখা যায় না। ওকে, আশা করি বোঝাতে পারলাম। তারপরে 6 নম্বর, মানুষে মানুষে বুদ্ধির পার্থক্য বর্তমান। কি বলছে? মানুষে মানুষে বুদ্ধির পার্থক্য আছে। আমি আর অন্য একটা ব্যক্তি, তার মধ্যে বুদ্ধির পার্থক্য থাকবে, কিন্তু ওই ফ্যাক্টরগুলোর ভিত্তিতে নয়। দুটো মানুষের মধ্যে বুদ্ধির পার্থক্য থাকতেই পারে বা থাকে। এমনকি এককোষী সমযোজীদের মধ্যেও বুদ্ধির পার্থক্য দেখা যায়। মানে যেসব টুইন্স হয়, মানে যারা যমজ হয়, আবার শুধু যমজ নয়, মায়ের পেটে একটাই কোষ থেকে দুটো কোষে ভাগ হয়েছে, আর সেই ভাগ থেকে দুটো আলাদা বডি তৈরি হয়েছে। এই রকম যে বাচ্চা হয়, যে মানুষগুলো হয়, তাদের মধ্যে প্রায় সমস্ত কিছু সিমিলারিটি থাকে। তাদের দেখতে সেম হয়, তাদের ব্যবহার সেম হয়, তাদের সমস্ত কিছু সেম হয়, একই রকম হয়, কিন্তু তাদের মধ্যে বুদ্ধির পার্থক্য দেখা যায়। আবার কি বলছে? একই পরিস্থিতির মধ্যে একই পরিস্থিতির মধ্যে বড় হওয়া ব্যক্তির মধ্যেও পার্থক্য পরিলক্ষিত হয়।
যদি তাদেরকে একই পরিস্থিতিতে রাখা হয়, মানে তাদেরকে খাবার সেম দেওয়া হয়েছে, তাদেরকে পড়ার জন্য জিনিস সেম দেওয়া হয়েছে, তাদেরকে শিক্ষার জন্য জিনিসপত্র সেম দেওয়া হয়েছে, তাদেরকে শিক্ষাও সেম দেওয়া হয়েছে, তাহলেও তাদের বুদ্ধির মধ্যে পার্থক্য থাকবে। ওকে, আশা করি বুঝতে পারছো। তারপরে স্বাস্থ্য, সম্পদ ইত্যাদি বৈশিষ্ট্যের মতো বুদ্ধিরও মানুষের মধ্যে স্বাভাবিক বন্টনের নীতি মেনে চলে, নর্মাল ডিস্ট্রিবিউশনের। এবার নর্মাল ডিস্ট্রিবিউশন জিনিসটা কি, মানে নর্মালি ডিস্ট্রিবিউটেড হয়, মানে সবার মধ্যে স্বাভাবিকভাবে ভাগ ভাগ হয়ে যায়। এই স্বাভাবিক ভাগটা হওয়াটা কেমন, যেখানে 96% গড় বুদ্ধির অধিকারী, মানে 96% ব্যক্তি সেখানটায় একটা নর্মাল বুদ্ধি থাকে তাদের মধ্যে, না অনেক বেশি থাকে না অনেক কম থাকে। 2% বা 2% তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, মানে 2% ব্যক্তি এমন হবে যেখানে তাদের বুদ্ধি অনেক বেশি, আর 2% ক্ষীণ বুদ্ধি সম্পন্ন, অর্থাৎ 2% এমন যাদের বুদ্ধি অনেক কম। এইটা হলো নর্মাল ডিস্ট্রিবিউশন বলা হয়। ঠিক আছে, স্বাস্থ্য এভাবে সবার মধ্যে বন্টিত হয়, আবার সম্পদও এইভাবে বন্টিত হয়। যদিও আমাদের দেশে এই রেশিওটা খুব খারাপ অবস্থা স্বাস্থ্য ও সম্পদের ক্ষেত্রে। আমাদের এখানে 1% লোকেদের মধ্যেই 90% সম্পদ থাকে, আর বাকি 99% এখানে গরিব লোক। ওকে, এবারে আমরা কিছু কোয়েশ্চেন করব, যেরকম আগের দিনে আমি বলেছিলাম যে আমরা কিছু শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। প্রায় 50% কোয়েশ্চেন পরীক্ষাতে শর্ট কোয়েশ্চেন থাকে, তো একটা ভালো নাম্বার শর্ট কোয়েশ্চেন থেকে আসে এইচএস পরীক্ষাতে। তো আমরা শর্ট কোয়েশ্চেনগুলোকে প্রতিদিন করার চেষ্টা করব, যাতে পরীক্ষার জন্য একটা ভালো একটা অভ্যাস থেকে যায়। ফার্স্ট হলো বুদ্ধির একটি সংজ্ঞা লেখো। বুদ্ধির সংজ্ঞা কি, আমরা আগের দিন পড়েছিলাম বুদ্ধির সংজ্ঞা, চলো দেখে নিই। ধরো এইটা আমরা পড়ব মনোবিদ গার্ডনারের। কার? মনোবিদ গার্ডনার 1983-তে কী বলেছিলেন, যে বাস্তব জীবনে ব্যক্তির যে সব সমস্যার সম্মুখীন হয় সেগুলো সমাধানের সামর্থ্য এবং সমাধান করার জন্য নতুন নতুন সমস্যার উদ্ভাবনের ক্ষমতাই হলো বুদ্ধি। ওকে, মানে শুধুমাত্র নতুন সমস্যার সমাধান করা নয়, বরং সমস্যার উদ্ভাবন করা, একটা সমস্যাকে বোঝার ক্ষমতা। একটা বোকা ব্যক্তি সমস্যাকে বুঝতেই পারে না, তার কাছে সমস্যাই নয়, তাই তো। একটা বুদ্ধিমান ব্যক্তি সেখানে সমস্যা দেখতে পায়, এই জায়গাটা সমস্যা যেটাকে সলভ করতে হবে। তো শুধুমাত্র সমাধান করার ক্ষমতা নয়, বরং সমস্যার উদ্ভাবনের ক্ষমতাও হলো বুদ্ধি। ওকে, চলো তারপরের কোশ্চেন। লিঙ্গভেদে বুদ্ধির কোনো পার্থক্য দেখা যায় জিজ্ঞাসা করছে। তো আমরা একটু আগেই পড়লাম যে লিঙ্গভেদে বুদ্ধির কোনো পার্থক্য দেখা যায় না। ওকে, তারপর জিজ্ঞাসা করছে বুদ্ধিকে সমস্যা সমাধানের সামর্থ্য কে বলেছিলেন। আমরা এক্ষুনি এটা পড়লাম, বুদ্ধিকে সমস্যা সমাধানের সামর্থ্য বলেছিলেন গার্ডনার। ওকে, 1983-তে, সরি 3-তে। তারপরে বুদ্ধিকে বিমূর্ত চিন্তা করবার ক্ষমতা কে বলেছেন, কারণ মনে আছে কে বলেছিলেন? যারা ফার্স্ট লেকচার দেখোনি তারা ফার্স্ট লেকচারটা দেখবে, সেখানে এই সমস্ত জিনিস নিয়ে আমি আলোচনা করেছিলাম। টারম্যান বুদ্ধিকে বিমূর্ত চিন্তা করবার ক্ষমতা বলেছিলেন। আচ্ছা, স্পেলিংটা কি ঠিক লিখেছি একবার দেখে নিই। হ্যাঁ, স্পেলিংটা আমি ঠিক লিখেছি। ওকে, তারপরে বুদ্ধি কিসের নীতি মেনে চলে? বুদ্ধি স্বাভাবিক বন্টনের নীতি মেনে চলে, মানে 96% মিনিমাম বলছি, একটা মিডিল রেঞ্জের বুদ্ধি থাকবে, 2%-এর কাছে তীক্ষ্ণ বুদ্ধি থাকবে, 2%-এর কাছে ক্ষীণ বুদ্ধি থাকবে। তারপর একটা এমসিকিউ আছে, এমসিকিউটা বলছে
যে বুদ্ধির সাহায্যে মানুষ কী বিষয়ে ভাবনা চিন্তা করতে পারে। 1 নম্বর দিয়েছে বিমূর্ত, 1 নম্বর মূর্ত, 2 নম্বর বিমূর্ত বিষয়, আর সি দিয়েছে এ আর বি, মানে মূর্ত আর বিমূর্ত দুটোই, আর ডি কোনোটিই নয়। তাহলে কোনটার অ্যান্সার হবে? সি হবে, মূর্ত এবং বিমূর্ত বিষয় সম্পর্কে চিন্তাভাবনা করতে পারে।